আমার নাম কৃষ্ণ। আজ আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা নিছক গল্প নয়। এটা আমার দাদা হরিয়ানার জীবনের এমন এক অধ্যায় যেটা উনি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারেননি। ঘটনাটা ১১ সালের। তখন আমার দাদা ছিলেন যুবক, দুষ্ট প্রকৃতির, স্বাধীন চেতা, আর ভয়ডর বলতে কিছু ছিল না ওর মনে। তিনি নানা জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসতেন। পাহাড়, নদী, পুরনো দুর্গ, সব জায়গায় তার অদ্ভুত রকম টান ছিল। একবার তার ৩ বন্ধু মিলে পরিকল্পনা করলেন হায়দ্রাবাদে ঘুরতে যাবেন। সেই সময় হায়দ্রাবাদ ছিল অনেক পুরনো ইতিহাস আর রহস্যে ঘেরা। তারা রওনা দিলেন। রেলপথে দীর্ঘ যাত্রা শেষে পৌঁছালেন শহরে। সেখানে গিয়ে একজন বন্ধু বলল, শুনেছিস এখানকার পুরনো একটা শ্মশান আছে। লোকজন বলে রাতে নাকি ওখানে অদ্ভুত কিছু দেখা যায়। সাহস থাকলে চল, আজ রাতে ঘুরে আসি। আমার দাদা তখন হেসে বলেছিলেন, ভয় পেলে কিসের পুরুষ, চল দেখে আসি। যদি ভূত থাকে একটু হালকা রসিকতা করে আসা যাবে। সেই রাতেই তারা ৪ বন্ধু বেরিয়ে পড়লেন হায়দ্রাবাদের এক প্রাচীন শ্মশানের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11:30। রাস্তা ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা। মাঝে মধ্যে কুকুরের ডাকে শ্মশানের নীরবতা আরও ঘন হয়ে উঠছিল। শ্মশানে পৌঁছে দাদা বললেন, এই তো শ্মশান, কই ভূত কোথায়? তার বন্ধুরা একটু ভয় থাকলেও দাদার মধ্যে কৌতূহলের চেয়ে আনন্দই বেশি ছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল, গায়ে কাঁটা দিয়ে উঠল। আর ঠিক সেই সময় একটা পুরনো শিমুল গাছের নিচে কিছু একটা যেন নড়ল। দাদা ভালো করে তাকিয়ে দেখেন, একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, খোলা চুল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন কাউকে কিছু বলতে চায়। দাদার মুখ দিয়ে বেরিয়ে এল, এত রাতে এখানে মেয়ে, এটা কি মানুষ? তার বন্ধুরা বলল, হরিয়ানা, ফিরে চলো, এটা ভালো কিছু নয়, ওদিকে যাস না। কিন্তু দাদা কানে তুললেন না। তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন। কিন্তু যত এগোচ্ছেন মেয়েটা তত পিছিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ সে দাঁড়িয়ে গেল, ধীরে ধীরে মাথা তুলল। দাদার চোখে চোখ পড়ল, আর দাদা তখনই বুঝতে পারলেন এই চোখ মানুষের নয়। মেয়েটির চোখে সাদা অংশ ছিল না, শুধু কালো, গভীর অন্ধকার, যেন মৃত্যু নিজের চোখ দিয়ে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি হঠাৎ পেছনে ঘুরে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল শ্মশানের কুয়াশায়। না দৌড়ে না সরে, যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দাদার শরীরে তখনও কাঁপুনি, কিন্তু মুখে হেসে বললেন, বোধহয় কুয়াশায় ভুল দেখেছি, চল এবার হোটেলে ফিরি। তারা সবাই হোটেলে ফিরে এলেন। কেউ কিছু বলেনি। দাদা হাসলেন, যেন কিছুই হয়নি। কিন্তু কদিন পর হঠাৎ সেই মুখ আবার সামনে এল। ৩ দিন পর বিকেলের দিকে দাদা বাড়ির পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করেই তিনি দেখলেন একটি মেয়ে হাঁটছে, মাথা নিচু, সাদা শাড়ি, খোলা চুল, একদম সেই রাতের মেয়ে। দাদা চোখ কচলালেন, এটা কি সত্যি নাকি আমার মনের ভুল? তার বুকটা কেমন ধক করে উঠল। মেয়েটি পাশের একটা গলির ভেতর ঢুকে গেল। দাদা ছুটে গেলেন গলির দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখলেন কেউ নেই। একটা শীতল বাতাস বয়ে চলেছে, শুধু বাতাস আর কিছুই না। সেদিন রাতে দাদা ঘুমাতে পারলেন না। চোখ বন্ধ করলেই সেই মুখ ভেসে ওঠে, সেই খালি চোখ, সেই শূন্য দৃষ্টি, সেই কুয়াশার ভেতর থেকে ভেসে আসা গন্ধ। পরদিন রাত, ঘরের ভিতর হালকা আলো, জানালা খোলা। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল ঘরে। জানালার পর্দা উড়ে উঠল, আর তখনই সেই গন্ধ, আগরবাতির মিষ্টি গন্ধ, তার সঙ্গে এক অদ্ভুত পচা লাশের গন্ধ মিশে আছে। দাদা জানালার দিকে তাকালেন আর দেখলেন সেই মেয়ে জানালার বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। দাদার চোখে চোখ রেখে মেয়েটির ঠোঁটে এক রহস্যময় হাসি, আর দাদার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরোল, কে তুমি? কিন্তু উত্তর এল না, শুধু নিস্তব্ধতা। আর এক মুহূর্ত পর মেয়েটি হাবার মতো মিলিয়ে গেল। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার পরে আমার দাদা আর এক মুহূর্ত হায়দ্রাবাদে থাকেননি। তিনি ভোর হতেই টিকিট কেটে সোজা ফিরে এলেন আমাদের গ্রামের বাড়িতে। তখনকার দিনে এত কিছু ডকুমেন্ট লাগতো না, গিয়ে স্টেশনে দাঁড়ালেই ট্রেন পাওয়া যেত। তিনি সেদিন সকালে সোনারগঞ্জ থেকে সোজা চড়ে বসেছিলেন ঢাকা মেইলে। তারপর সেখান থেকে বাসে গ্রামে ফিরে এসেছিলেন। বাড়িতে ফিরে এলেন ঠিকই, কিন্তু শান্তি যেন আর তার ভাগ্যে ছিল না। প্রথম 2 দিন তিনি কিছু না বলেই চুপচাপ ঘুরে বেড়ালেন। সকালে উঠতেন, চা খেয়ে বারান্দায় বসে থাকতেন, বিকেলে হাঁটতে বেরোতেন। কাউকে কিছু বলেননি, যেন সবকিছু ভুলে যেতে চাইছেন। কিন্তু যে স্মৃতি রক্তে মিশে যায় তা কি আর চাইলেই ফেলা যায়? 3য় দিনের বিকেলে আমি নিজেই ছিলাম তার সঙ্গে পুকুর পাড়ে। আমরা দুজনে মাটিতে বসে কথা বলছিলাম। হঠাৎই দাদার চোখ একদিকে স্থির হয়ে গেল। আমি চমকে গেলাম।
বললাম, কি হলো দাদা, এত চুপ করে তাকিয়ে আছেন কেন? তিনি একটুও না তাকিয়ে বললেন, ওকে দেখিস, সেই মেয়েটা আবার এসেছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি তো তখন ছোট, বোঝার মতো বয়সও হয়নি, কিন্তু দাদার চোখের মধ্যে যে আতঙ্ক দেখেছিলাম সেটা আমার আজও মনে আছে। সে চোখে যেন কেউ জীবনভর শোক বয়ে বেড়াচ্ছে। সেদিন রাতে দাদা খাওয়া দাওয়া শেষ করে একাই ছাদে বসেছিলেন। হঠাৎ করে বাতাসটা থেমে গেল, রাত যেন স্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই সেই গন্ধ, সেই আগরবাতি আর পুরনো ভিজে শাড়ির মতো পচা গন্ধ মিলেমিশে একটা অদ্ভুত অনুভূতি এনে দিল। দাদা ছাদের এক কোণে তাকালেন। সেই মেয়ে, সাদা শাড়ি, খোলা চুল আর মুখে যেন গভীর কষ্ট, দাদার দিকে তাকিয়েছিল। এবার সে একটুও ভয়ানক লাগছিল না, বরং তার চোখে ছিল করুণ আহ্বান। সে সামনে এসে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি এসেছি তোমার কাছে একটিমাত্র অনুরোধ নিয়ে। তুমি আমাকে ন্যায় দেবে? দাদা স্তব্ধ, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। মেয়েটি বলল, আমার নাম ছিল রত্না, আমি হায়দ্রাবাদে থাকতাম। আমি ভালোবেসে ফেলেছিলাম এক ছেলেকে, যার নাম তোমার খুব চেনা, তোমার সেই বন্ধুটি। দাদার শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটি কেঁপে কেঁপে বলতে লাগলো, সে বলেছিল আমাকে বিয়ে করবে, বলেছিল পালিয়ে যাবে আমার সঙ্গে। আমি বিশ্বাস করেছিলাম। এক রাতে সে আমাকে ডেকে নিয়ে যায় শহরের সেই পুরনো শ্মশানে, বলে ওখানে কেউ আসবে না, নিরাপদ থাকবে। আমি গিয়েছিলাম, ভালোবাসার ডাকে গিয়েছিলাম, কিন্তু ওর মন ছিল ভিন্ন। সে আমাকে গলা টিপে মেরে সেই শিমুল গাছটার নিচে মাটি চাপা দিয়ে দেয়। মেয়েটির কণ্ঠে তখন ঘৃণা নয়, বরং এক অপার কষ্ট, এক যন্ত্রণার স্মৃতি। আমি মুক্তি চাই, আমি প্রতিশোধ চাই না, আমি শুধু চাই ওর শাস্তি হোক, ওর মুখোশ যেন সবার সামনে খুলে যায়। তুমি পারো, আমি জানি তুমি পারো। দাদা তখন বললেন, আমি কি করব বলো? মেয়েটি শুধু বলল, সত্য জানো, সত্য বলো, তাহলেই আমার মুক্তি হবে। পরদিন সকালেই দাদা তার সেই বন্ধুকে ফোন করলেন, কিছু না বলে দেখা করতে বললেন। দুপুরবেলা গ্রামের মন্দিরের পেছনে দেখা হলো তাদের। দাদা প্রথমে কিছুই বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, রত্না কেমন আছে? বন্ধুটি চমকে উঠল, ঠোঁট শুকিয়ে গেল, চোখে ভয়। দাদা আবার জিজ্ঞেস করলেন, সে ভালো আছে তো, নাকি তার মুখ এখনো শ্মশানের মাটির নিচে? বন্ধুটি তখন ঘেমে উঠল, তার ঠোঁট কাঁপতে লাগলো, এবং শেষমেশ সে সব কিছু স্বীকার করল। বলল, আমি জানি না কেন করেছিলাম, আমি বোকা ছিলাম, ভয় পেয়েছিলাম আমার জীবন নষ্ট হয়ে যাবে, তাই আমি ওকে মেরে ফেলি। দাদা তখনই পুলিশকে খবর দিলেন। সমস্ত ঘটনা জানিয়ে সেই বন্ধুকে পুলিশের হাতে তুলে দিলেন। পুলিশ তদন্ত করে সেই পুরনো শ্মশানঘাট থেকে একটা কঙ্কালের ভাঙা অংশ উদ্ধার করল। এবার রত্না পেল মুক্তি। সেই রাতে আমার দাদা ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাত 3টা নাগাদ ঘরের দরজা খুলে গেল, জানালা দিয়ে ঢুকলো হালকা চাঁদের আলো, বাতাসে আবার সেই আগরবাতির ঘ্রাণ। দাদা উঠে বসে দেখলেন সামনে দাঁড়িয়ে রত্না, কিন্তু এবার তার মুখে শান্তি, চোখে জল, তবে সে ছিল আনন্দের। রত্না ধীরে ধীরে দাদার দিকে এগিয়ে এসে বলল, তোমাকে ধন্যবাদ, আমি অনেক দিন ধরে আটকে ছিলাম, আমি এখন মুক্ত, আমার আত্মা শান্তি পেল। তুমি ভয় পেও না, আমি আর আসব না। দাদা শুধু মাথা নাড়লেন, কিছু বললেন না। রত্না ধীরে ধীরে পিছিয়ে গেল, আর ধীরে ধীরে মিলিয়ে গেল আলো আঁধারির ভেতরে। সেই রাতের পর আমার দাদা আর কখনো তাকে দেখেননি, তবে একটা ব্যাপার স্পষ্টভাবে বদলে গিয়েছিল তার মধ্যে, তার দৃষ্টিভঙ্গি, তার জীবনবোধ, মানুষের প্রতি দায়িত্ব, সবকিছু। তার চেহারা, চালচলন বদলে গিয়েছিল। তিনি বলতেন, ভয় পাওয়া যায় না সবকিছুকে, কিছু কিছু ভয় আসে যেন তোমাকে মানুষ করে যায়। আপনার জীবনের সত্য ঘটনা পাঠান আমাদের কাছে। বন্ধুরা, এই গল্পটা একেবারে সত্য। আমার দাদার জীবনে ঘটে যাওয়া এক গভীর ও রহস্যময় অভিজ্ঞতা। আপনার জেলায় যদি কোনো ভয়ঙ্কর, অলৌকিক বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে আপনার জীবনে বা আপনার দাদা ঠাকুরদার, ভাই বা বন্ধুদের জীবনে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া থাকবে। আপনি যেখানেই থাকুন না কেন নিজের গল্প পাঠান আমাদের কাছে। আমরা চেষ্টা করব সেই সত্য ঘটনাকে আমাদের ভয়ের প্ল্যাটফর্মে সবার সামনে তুলে ধরতে। গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে আসছে আরও ভয়, আরও সত্য।